গল্প প্রণয়ে খলনায়ক। লেখনীতে লাবিবা ওয়াহিদ। প্রথম সিজন। অন্তিম পর্ব। কাশিফ, স্বচ্ছ, ইর্তেজা, নিহিন মিলে শোভানের সেলুনে বসা। কাশিফ, নিহিনের কিল খেয়ে শোভান দূরে গিয়ে বসেছে। কাশিফ গলা উঁচিয়েছে, চাল আহাম্মক ছাগল। বিয়ে করেছিস বললে কি তোকে খেয়ে ফেলতাম। আগে কেন জানাসনি? নিহিন বলল, জানাবে কেন? কে হই আমরা? অধরা ওর গার্লফ্রেন্ড হলে বউ হয়ে টপকাল কেমন করে? স্বচ্ছ বলল, শোভান, একা একা বিয়ে লুকালি, তাও আমাদের থেকে। আমি তো আহিনের ব্যাপারে তোদের গোড়া থেকে সব বলেছি। শোভান বলল, আমার জানানোর মতো অবস্থা ছিল না, বিলিভ মি। কতবার জানাতে চেয়েছিলাম, তোরা যদি রেগে যাস সেই ভেবে বলিনি। কাশিফ চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ, এখন তো জেনে তোকে গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছি, তাই না? নিহিন বলল, আরে তোরা বসে আছিস কেন? আমাকে বল শুধু, ওর বিয়ের গিফট হিসেবে ওর হাত পা ভেঙে দেই। ইর্তেজা এবার মুখ খুলল, তোরা কি বাচ্চা? এত ইমোম্যাচিওর বিহেভিয়ার কেন? মানুষের পার্সোনাল লাইফের অনেক কিছুই সব সময় শেয়ার করা যায় না। প্রাইভেসি মেইনটেইন করতে হয়। তোরা নিশ্চয়ই বাচ্চা প্রসেসিং কিভাবে করে তার এক্সপ্লেনেশন চাইবি না। শোভান ভেবেছিল ইর্তেজার কথায় কিছুটা ইমোশনাল হবে, কিন্তু শেষে দিয়ে বাচ্চা প্রসেসিং এর কথা শুনে সে রেগেই গেল। শাট আপ ব্রো। কই থেকে কই চলে গেছিস তুই? নিহিন বলল, এ আর নতুন কি? জানিস না আমাদের ইর্তেজা বহুত দূর পর্যন্ত ভাবে। বিয়ে যেহেতু হয়েছে বাচ্চা তো হবেই। কাশিফ বলল, ইর্তেজার এত জ্ঞান নিতে ইন্টারেস্টেড নই আমি। দুই বন্ধু দুই পাশে থম মেরে বসল। কাশিফ তার নিউজ ফিড ঘাঁটতে গিয়ে আচমকা সাইবার একটা ভিডিও সামনে আসল। সেই ভিডিওতে সাইবা একটা পেজ থেকে পাওয়া উপহার রিভিউ করছে। ভিডিওটা হুট করেই সামনে আসা, কাশিফ কখনোই তার অফিসিয়াল পেজে ফলো দেয়নি। কি ভেবে সাউন্ড ছাড়াই সাইবার ভিডিওটা সে দেখছে। নাকে রাগ সুরসুর করা মেয়েটা কি সুন্দর করে হেসে ক্যামেরার দিকে চেয়ে কথা বলছে। তার কথা বলার ভঙ্গি, নড়াচড়া, হাতকে বিভিন্ন প্রসঙ্গে নাড়ানো, সবটাই যেন কাশিফের জন্য নতুন। তাকে কখনো হাসতে দেখেনি সে। সেই নবীন বরণের পর থেকেও মেয়েটা তার ধার ঘেঁষে না। ক্ষতিপূরণের নামে কাশিফও তাকে ডাকে না। হয়তো খেয়ালেই ছিল না মেয়েটাকে। আজকাল একজনকে ভালো লাগতে শুরু করেছে তার, তাই সাইবা কিংবা অন্য কারো প্রতি তার আগ্রহ নেই। স্বচ্ছ জিজ্ঞেস করল, কি রে কি দেখছিস? কাশিফ চট করে ফোন সরিয়ে বলল, এই তো নিউজ ফিড স্ক্রোলিং। বন্ধুদের গুমোট আয়োজনের মাঝে আচমকাই মোহ এবং রাদিন হাজির হয়। রাদিনের চুল কাটবে না, এ নিয়ে সারা বাড়ি মাথায় তুলে রেখেছিল। নীলিমাও ছেলের চুল কাটিয়েই ছাড়বেন। আরিফ সাহেব এসব দেখে ছেলেকে কি যেন বললেন। এরপর রাদিন এক পায়ে রাজি হয়ে গেল। তবে শর্ত দিল সে শোভানের সেলুনের গিয়ে চুল কাটাবে। ওই সেলুনের সার্ভিস নিবে। মা শর্ত তো মানলেনি, তবে মোহকেও ফাঁসিয়ে দিলেন। অগত্যা মোহকে আনতেই হলো। শোভান তো আর নিজের সেলুনে সবসময় বসে থাকে না। কিন্তু এখানে পাঁচ মাথা একসাথে দেখে তার নিঃশ্বাস গলায় আটকে গেল। সে কি আর জানতো এটাও ওদের আড্ডাখানা? ইর্তেজার সে অবশ্য সে তাকালো না, চোখ ফিরিয়ে নেয়। নিহিন তো মোহকে দেখেই বলল, আরে চাশমিশের গার্লফ্রেন্ড না তুমি? তুমি ছেলেদের সেলুনে কি করো? হানি সিংয়ের হেয়ার কাট দিতে আসছো নাকি? নিহিন তখনও রাদিনকে খেয়াল করেনি। রাদিনকে দেখতেই এই প্রসঙ্গে আর কথা বলল না। খুব দ্রুততার সঙ্গে প্রসঙ্গ এড়িয়ে বলল, তো চাশমিশের গার্লফ্রেন্ড, তোমার ফ্রেন্ড কোথায়? খোঁজখবর জানো? আজকাল ক্যাম্পাসে খুব একটা দেখি না। মোহর জবাব দিতে ইচ্ছা করল না। তবুও বলল, ক্লাস করছে না নিয়মিত, একটু অসুস্থ। কাশিফ বলল, অসুস্থ? নাকি অধরা আর শোভানের মতো চুপ করে বিয়ে করে গা ঢাকা দিয়েছে? কলসি মনে হয় জায়গা মতো ফেটেছে। মোহ আর নিহিনের একসাথে বুক মুচড়ে উঠল, তবে নিহিনেরটা বেশি। নিহিন কাশিফের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে বলল, কথাবার্তা সাবধানে বল শালা। ও বিয়ে করতে যাবে কেন? মোহ অবাক হয়ে বলল, বিয়ে? অধরা? কাশিফ হেসে বলল, যাক, গোল, তবে আমরা একাই খাইনি। জি ম্যাডাম, আপনার বান্ধবী পালিয়ে বিয়ে করেছে, তাও আমাদের বন্ধুর সাথে। এখন কি আপনাদের সম্মান করে আপা ডাকবো নাকি বেআইন ডাকবো? সম্পর্কে তো শত্রু থেকে বেআইনি হয়ে গেছেন।
বড়দের কথা রাদিনের খুব একটা মাথায় ঢুকল না। সে উল্টো আরেক বম ফাটাল। ইর্তেজার কাছে ছুটে গিয়ে বলল, দুলা ভাই, আমাকে কোন হেয়ার কাটে মানাবে বলো তো। পিনপতন নীরবতা খেলে গেল সেলুনের এই এরিয়াতে। স্বচ্ছ হতভম্ব হয়ে বলল, আমি কি ভুল শুনলাম? নিহিন শূন্য চোখে রাদিনের দিকে তাকিয়ে বলল, ভুলই শুনেছি সম্ভবত। ইর্তেজা আর বিয়ে নয়। ও কি আর শোভানের মতো বলদ নাকি? নিহিন ইর্তেজার মুখের দিকে তাকালো। সে মনে প্রাণে চাইল ইর্তেজা যে বিবাহিত নয় সেটা স্বীকার করুক। কাশিফও নিহিনের সাথে সহমত। হেসে উড়িয়ে দিয়ে বলল, ধ্যাতো, বাচ্চা কাচ্চা তো কত কিছুই বলে। ওদের কথায় কান দিতে হয় নাকি? কিন্তু শোভান হেসে উড়িয়ে দিতে পারল না। সে মোহ এবং ইর্তেজাকে পরখ করছে। ইর্তেজাকে দেখে সেভাবে কিছু না বোঝা গেলেও মোহভয়ে সিটিয়ে যাচ্ছে। তার কয়েক মাসের বিবাহিত জীবনের অভিজ্ঞতা বলছে, গন্ডগোল কিছু তো হয়েছেই। শোভান বলল, ইর্তেজা, তোকে ও দুলাভাই বলল কেন? সত্যি করে বল তো। ইর্তেজার উত্তর রাদিনী দিয়ে দিল। ওমা, ইর্তেজা ভাই যে আরাচি আপুর বর তা কি তোমরা জানো না? দুলাভাই বলেনি তোমাদের? স্বচ্ছ জিজ্ঞেস করল। হুই জারাচি। মোহ ধপ করে পাশের সোফায় বসে পড়ল। সবার আর বুঝতে বাকি নেই ঘটনা কি। এক একজন এক এক জায়গায় অসহায়ের মতো বসে পড়ল। যেন শোক দিবস পালন করা হচ্ছে। আজকে যেন চমকের উপর চমক খাচ্ছে। নাকের ডগায় বসে দুই বন্ধু বিয়ে সেরে ফেলেছে তারা কিছুই টের পায়নি। শোভানো থম মেরে বসে আছে। তার অন্য কোনো বন্ধু বিয়ে করলে মানা যেত। তাই বলে ইর্তেজা। তাদের ইর্তেজা, যার মধ্যে বিন্দুমাত্র রসকস নেই সে। নিহিন্ত মোহর উদ্দেশ্যে জিজ্ঞেস করল, এই পাথরকে বিয়ে করেছ তুমি? ইর্তেজা রোমাঞ্চ জানে তো। ইর্তেজা নিহিনের মাথায় গাঁটটা মেরে ধমক দিল, বাচ্চা আছে এখানে? কাশিফ চেঁচাল, শোয়ার। কিরে ভাই, সবাই কি বিয়ে করার কম্পিটিশনে নেমেছে? স্বচ্ছ তখনই আহিনকে মেসেজ করল, এই আহিন, আপনি কি গোপনে বিয়ে শাদী করেছেন? আহিন তখন সন্ধ্যার নাস্তা করছিল। এরকম মেসেজ দেখে তার নুডলস নাকে উঠতে নিচ্ছিল। কোনোরকমে পানি খেয়ে নিজের গলা ভেজাল শান্ত হলো। আহিন স্বচ্ছকে ধমক দিয়ে মেসেজ করল, এই ছেলে, সমস্যা কি তোমার? কি সব আবোল তাবোল বকছো? আমি বিয়ে করলে তুমি পিছে ঘুরতে কেন? স্বচ্ছ বুঝল আহিন বিয়েটিয়ে করেনি কাউকে। সে কিছুটা স্বস্তি পেল। রিপ্লাইয়ে বলল, হ্যাঁ তাই তো। আমি থাকতে আপনাকে বিয়ে কোথাও বিয়ে করতে দিব নাকি? এত কিছু পরেও রাদিন আবার বলল, দুলাভাই আমার হেয়ার কাট। মোহ রেগে বলল, ওর মাথার সব চুল ছাঁটাইয়ের ব্যবস্থা করুন। না পারলে আমাকে মেশিন দিন, আমি নিজ হাতে করে দিচ্ছি। ওর টাক মাথায় বেল ফাটাব আমি। বাড়িতে ফিরেও নিহিন খেতে পারছে না, শুতে পারছে না। শুলেও ঘুমাতে পারছে না। কেমন ছটফট করছে মন। না পেরে সময় না দেখেই মৌরিকে কল দিল। এই মাঝরাতে নিহিনের কল দেখে বিরক্তই হলো সে। ভেবেছিল কল ধরবে না, কিন্তু নিহিন কল দিয়েই যাচ্ছে। মৌরি না পেরে কল রিসিভ করল। সে কল রিসিভ করতেই নিহিন ব্যস্ত গলায় প্রশ্ন করল, এই তুমি কি লুকিয়ে লুকিয়ে বিয়ে শাদী করেছ? মৌরি চমকে উঠে বলল, মানে? যা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। আজব। আমি বিয়ে করতে যাব কেন? কারেক্ট। ভুলেও অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তাও করবে না। নয়তো এই ছিনতাইকারী তোমায় সুখে বাঁচতে দিবে না চাশমিশ। ভার্সিটিতে মিডটার্মও চলছে। মিডটার্মেও সাইবা এক পরীক্ষা দিয়ে শুটের জন্য নরসিংদী গিয়েছে। ঠিক পরবর্তী পরীক্ষার আগে দিয়ে ফিরে এসেছে। সে মূলত দুই নৌকায় পা দিয়ে চলছে। একে তো পড়াশোনা, অন্যদিকে ক্যারিয়ার গঠন, কোনোটিতেই তার কম্প্রোমাইজ নেই। আজও শুট আছে তার। ভেবেছিল এই প্রস্তাব না করে দিবে। কিন্তু এটার চুক্তি সে আগেই করে রেখেছিল, পরীক্ষা যেহেতু দ্রুত শেষ হয়ে গেছে তাই ভাবল আজকে করাই যায়। যদিও আজ এত ভারী মেকআপের তাড়া নেই। তাই সময় মতো অন্তত পৌঁছাতে পারবে। রিকশা থেকে নেমে সে ভাড়া দিচ্ছিল, কিন্তু রিকশাওয়ালার কাছে ভাঙতি নেই। এজন্য পাশের এক দোকান থেকে 500 টাকার ভাঙাতে দিল। এমন সময় কোত্থেকে কাশিফের মা এসে তার পাশে দাঁড়ালেন, ভ্রু কুঁচকে পা থেকে মাথা অবধি পরখ করলেন। ভদ্রমহিলা থমথমে গলায় জিজ্ঞেস করলেন, তুমি আমার ছেলের মাথা খেয়েছো তাই না? সাইবা চমকে গেল।
পাশ ফিরে ভদ্রমহিলার দিকে তাকালো। মানে, কি বলছেন? কে আপনি? একদম না জানার ভান করবে না। আমি মাত্র দেখলাম তুমি আমার ছেলের সাথে রিকশা থেকে নেমেছ। খবরদার বলে দিচ্ছি, আমার ছেলের থেকে দূরে থাকবে। আমার ছেলের জীবন খেলার বস্তু নয়। আশ্চর্য! আপনি কে? আপনার ছেলেটাই বা কে? কোত্থেকে আমাকে আরেক ছেলের সাথে লাগলো? আমি একা এসেছি এখানে। খবরদার মিথ্যে বলবে না। বাদরটা কোথায় লুকিয়েছে বলো, ওর আজ আমি হেস্তনেস্ত করব। সাইবা বিরক্ত হলো, ভদ্রমহিলা রাগে কেমন অন্ধ হয়ে আছেন। সাইবা দ্রুত তাকে পাশ কাটিয়ে রিকশা ভাড়া দিয়ে পালালো। নির্ঘুম রাত, পরীক্ষার ঝামেলা আর উপর ঘন ঘন শুট করতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। নতুন করে আর শক্তি নেই ভদ্রমহিলাকে বুঝানোর। পরের দিন পরীক্ষার মাঝেই নাতাশাকে হাসপাতাল ছুটতে হলো। তার বাবাকে জেলে নেওয়ার সময় তিনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছেন। তাই নাতাশা সব ভুলে বাবার জন্য ছুটল। সবার মাঝে বিস্ময় দেখা দিলেও অধরা নির্বাক। পরীক্ষা শেষ হতেই বান্ধবীরা জেকে ধরল তাকে। সাইবা বলল, আমি শিওর এটা তুই করেছিস, তাই না? অধরা কাগজের কলমের দাগ কাটতে কাটতে বলল, এ সমস্ত হচ্ছে কর্মফল। আর কর্মফলের ভাগীদার কারো পরিকল্পনা হয় না। মৌরি বলল, কিন্তু তুই যে বিয়ে করেছিস সেটা মিথ্যে হয়ে যাবে না? সাইবার রাগ তরতাজা করে দিল মৌরি। যেন আগুনে ঘি পড়েছে। সে নাতাশার কথা ভুলে অধরার দিকে গিলে নেওয়া নজরে চেয়ে বলল, তুই আমার হাতে নির্ঘাত নিহত হবি। সাহস কত বড়, একা একা বিয়ে করে ফেলেছে অথচ ভাবছিল এমন যেন শোভান ভাইকে দেখতেই পারে না। কি বেয়াদব! অধরা সাইবার কথায় হাই তুলে বলল, একবার সরি বলেছি, আর সরি বলার ইচ্ছে নেই। বিয়েশাদির ব্যাপার এত বলে বেড়াই না। মোহ টিটকারি মেরে বলল, হ্যাঁ তাই তো আঙ্কেল আদালত থেকে ঘাড় ধরে নিয়ে আসে। মৌরি বলল, সব বাদ। তোদের বিয়ের প্রোগ্রাম কবে? বড়রা সিদ্ধান্ত নিবে। তবে আমার আব্বু আমাকে ভাগানোর ধান্দায় আছে। সাইবা বলল, তো রাখবেই বা কেন? মেয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে, তাকে শুধু শুধু পোষা আঙ্কেলেরই লস। অগত্যা সাইবা আর অধরার মাঝে লেগে গেল এক দফা। এখন অবশ্য ওদের বিয়ের খবর লুকানো নেই। শোভান নিজ দায়িত্বেই পুরো ভার্সিটি ছড়িয়েছে। তাই এখন সবাই জানে অধরা শোভানের বউ। তাই সহসা আগের মতো কেউ তার সাথে লাগতেও আসে না। তারিয়া আসতে চাইল ওদের গল্পের মাঝে। অধরা তাকে থামিয়ে দিয়ে বলল, গেট লস্ট। তুমি যে ঘরের শত্রু বিভীষণ আমরা তা সবাই জানি। তারিয়া অবাক হবার ভান করল। বোকা হেসে বলল, কিসব বলছো অধরা? কিসের শত্রু? মোহ বলল, আমাদের ভেতরের কথা নাতাশার কাছে গিয়ে লিক করতে আর ভাবছো আমরা জানব না? সাইবা বলল, হ্যাঁ, আমাদের তাহেরা আপা যা পা চাটিকা ছিলেন আমাদের নাতাশা আপুর। তা তাহেরা, তোমাদের নাতাশা আপু তো শেষ, এবার তুমি কি করবে? কার কাছে গিয়ে আমাদের কথা ফাঁস করবে? অন্য কেউ তোমাকে হায়ার করেছে বুঝি? র্যাগিং দেওয়ার সময় কাশিফ তারিয়াকে তাহেরা সম্বোধন করত, সাইবাও তাকে তাহেরাই বলে। মৌরি ওদের মাঝে না থেকে দ্রুত বাড়ি ফেরার তাড়ায় বেরিয়ে গেল। দ্রুত নিজের হাতে রান্না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। মৌরির মা রোজ দেখেন মেয়ে বাবা ব্যতীত অন্য কারো জন্য রান্না করে নিয়ে যায়। আজ তিনি অবশেষে মুখ খুললেন। কার জন্য রোজ এত খাবার নিয়ে যাস? কপাল পুড়ল কার? আহ মা, বাবার সাথে বসে খাই আমি। কিন্তু তোর বাবাকে জিজ্ঞেস করার পর উনি তো বলেন তোর হাতে একটা টিফিন থাকে। কি লুকোচ্ছিস? মৌরি সাবধানে মাকে এড়িয়ে বলল, এত ভেব না। ভাবতে তো হবেই। মেয়েকে তো সামনে বিয়ে দিতে হবে। কার পাল্লায় পড়েছে জানতে তো হবে। মৌরি জুতো পরতে পরতে বলল, চিন্তা করো না, বাবা তাকে ভালো করেই চিনে। কিন্তু দেখা গেল আজ সে হাসপাতাল যেতেই তৈমুরের সাথে দেখা হয়ে গেল। মৌরি লাজুক হেসে টিফিনটা এগিয়ে দিল। তৈমুর তা দেখে মুচকি হেসে বলল, তুমি তো দেখছি আমাকে খাবারের অভ্যেসে ঢুকিয়ে দিচ্ছ। মৌরি লাজুক হেসে বলল, আপনি তো সব সময় ডে শিফটে থাকেন না। তাই বোধ হয় অভ্যাসটা হয়নি। মৌরি হেসে দূরে তাকাতেই চমকে গেল। নিহিন অদূরে দাঁড়িয়ে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। চোখমুখে তার অসম্ভব রাগ, যেন এখনই মৌরিকে ভৎস্ম করে দিবে। মৌরি তাকে পাত্তাই দিল না। তৈমুর চলে যেতেই নিহিন তার মুখোমুখি হল।
মৌরি পাশ কাটিয়ে যেতে নিলে নিহিন তার পথ আটকালে সে রেগে গেল। এটা কি ধরনের ফাজলামো? পথ ছাড়ুন। হাত ধরে আটকাইনি অথচ এমন রিয়েক্ট করছো। তৈমুর ভাই হাত ধরলেও বুঝি মাফ। নিহিনের রাগী গলা। ভাইয়া কবে হাত ধরেছে? আমাকে বোকা পেয়েছো কি ভেবেছো আমি গতকাল দেখিনি? দেখলেই বা কি? এটা আমার ব্যক্তিগত বিষয়। ও আচ্ছা তাই। তোমার ব্যক্তিগত বিষয় আছে। বলেই মৌরির বাবার টিফিনটা ছো মেরে নিয়ে নিল। মৌরি এতে করে ফিরিয়ে নিতে চাইল, কিন্তু নিহিন দিলে তো। আমারটা তৈমুর ভাইকে দিয়েছ তাই তোমার বাবাটা আমি খাবো। আশ্চর্য, আমি আপনার জন্য এনেছি নাকি? ইটস ইয়োর প্রবলেম। বলেই নিহিন শুরু করে দিল। মৌরি এবার প্রচুর রেগে গেল, কিন্তু নিহিনের রাগের কাছে কিছুই না। নিহিন দাঁতে দাঁত চেপে বলল, নেক্সট টাইম আমি যদি দেখি তুমি তৈমুর ভাইয়ার জন্য খাবার এনেছো, তোমার কি হাল করব তুমি ভাবতেও পারবে না। হুমকি দিচ্ছেন? আমার জিনিসে কেউ হাত দিলে আমি হাত কেটে ফেলি, চাশমিশ। নিহিন পাটোয়ারিতে এখনো তুমি চিনতে ভুল করেছ। আমি আপনার কেউ নই। নিহিন শব্দ করে বসা থেকে উঠে দাঁড়াতেই মৌরি 2 ধাপ পিছিয়ে গেল। সামান্য দাঁড়ানোতেই ভয় পেয়ে গেলে। কিন্তু যখন ধরার মতো ধরব কি করব ভাবতে পারছো? ভুলে যেও না আমার রক্ত কত গরম। নিহিনের রাগ সম্পর্কে মৌরির ভালো করেই ধারণা আছে। নিহিন যেই হারে মারপিট করে বেড়ায় চারপাশে, তার উপর তার কথা বলাতেও মারপিটের উল্লেখ থাকবেই। মৌরি বুদ্ধিমতীর মতো তর্কে জোরালো না, শুধু নীরবে ফুঁসে গেল। আর গভীর চিন্তায় পড়ে গেল, এই পাগলটাকে সে কিভাবে পার করবে। সাইবার স্টুডিওতে শুটের অপেক্ষায়। ক্যামেরা সেটআপ চলছে। এইটুকু অবসরে সে ফোন স্ক্রোল করছিল। এমন সময়ই তার মেকআপ আর্টিস্ট তার কাছে ছুটে এল। সাইবা তার দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? সর্বনাশ। মানে, কি বলতে চাইছো আপু? মেকআপ আর্টিস্ট নিজের ফোন দেখিয়ে বলল, একটা নিউজ ভাইরাল হয়ে তোমাকে নিয়ে। সাইবা দ্রুত ফোনের স্ক্রিনে তাকালো, অবাক হলো। একটা হেডলাইনে লেখা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে কাশিফ মির্জাকে ফাঁসিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর সাইবা আলী। কাশিফের সাথে সাইবার দেখা হয়েছে সেদিন রাতেই। কাশিফ রয়েশয় এসেছে। তার যেন সাইবার সাথে দেখা করার তাড়া নেই। কি দরকার? কি দরকার মানে? আপনাকে জড়িয়ে আমার ক্যারিয়ার চুরমার হচ্ছে আর আপনি এখনো ডোন্ট কেয়ার। এসব খবর ছড়ানোর মানে কি? আপনাকে কবে ফাঁসালাম আমি? কাশিফ হাই তুলে বলল, ইটস আ মিসআন্ডারস্ট্যান্ডিং ওকে। তুমি আমার টাইপেরই না, সেখানে তোমাকে নিয়ে এই খবর ছড়াবি বা কেন? সাইবা প্রচণ্ড অপমান বোধ করল। তবে এখন সে কাশিফের কথা গায়ে লাগানো ছেড়ে দিয়েছে। সে আপাতত নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এতদিন যাবৎ এত পরিশ্রম করেছে কি এভাবেই স্রোতে ভাসিয়ে দেওয়ার জন্য নাকি? ক্যাফেটেরিয়ার চারপাশে অস্থির হয়ে নজর বুলায় সে। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এসব কে করেছে? আমি জানি। সাইবা কপালে হাত গুজে বসে রইল, তার দুশ্চিন্তায় কিছুই মাথায় আসছে না। কাশিফ আর চোখে তাকালো। কিছু বলতে নিবে অমনি কোত্থেকে কাশিফের মা এসে হাজির হয়, তিনি কাশিফের পিছু পিছুই এখানে এসেছেন। এবার হাতে নাতে পাকড়াও করলেন। কাশিফ চমকে বলল, মা তুমি? সাইবা চমকে মাথা তুলে তাকালো। ভদ্রমহিলার দিকে তাকিয়ে সে চমকে যায়, উনি তো সেদিনের ভদ্রমহিলা। মহিলাও সাইবাকে দেখে রেগে গেলেন। কাশিফ, তুই আমার এতটা অবাধ্য কবে থেকে হলি? আবারও এই মেয়ের সাথে দেখা করতে এসেছিস আর ভেবেছিস তোর প্রেমিকাকে আমি চিনব না? কাশিফ চমকে যায়। সাইবা তার প্রেমিকা কবে হলো? চমকে বলল, কিসব বলছো? ও আমার গার্লফ্রেন্ড হবে কেন? আমার গার্লফ্রেন্ড সুনেহরা। ভদ্রমহিলা চোখ পাকিয়ে চাইলেন ছেলের দিকে। তাহলে এই মেয়ে শোভানের কাজিন, ভার্সিটির জুনিয়রও? এতক্ষণে ভদ্রমহিলার ভ্রান্তি ধারণা মিটল। তবে সেদিন তিনি সত্যিই সাইবার সাথে কাশিফকে দেখেছিলেন। তাহলে কি সেদিনও ভুল দেখেছেন? অথচ ভদ্রমহিলা দেখেছেন কাশিফকে সত্যি, কিন্তু কাশিফ তার মাকে দেখে সুনেহরাকে নিয়ে দ্রুত অন্য পথে চলে গিয়েছিল। তার মায়ের জন্য সে কখনোই প্রেম করতে পারেনি। তাই এবার রিস্ক নিয়ে হলেও প্রেম শুরু করেছে। ভদ্রমহিলা সাইবার সামনেই কাশিফকে এক চড় দিয়ে বললেন, যা গিয়ে গাড়িতে বসো। তোর খবর আমি বাড়িতে গিয়ে করছি। কাশিফ যাওয়ার আগে চোখের ভাষায় সাইবাকে শাসিয়ে দিয়ে গেল।
তার মায়ের সাথে যেন উল্টো পাল্টা কিছু না বলে। কাশিফ যেতেই ভদ্রমহিলা সাইবার কাছে ক্ষমা চাইলেন। বড় মানুষ তার কাছে ক্ষমা চাইছে, এতে সাইবার অস্বস্তি হয়। ভদ্রমহিলা বললেন, সম্ভবত আমি তোমাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছি। ক্ষমা করো মা। না, না আন্টি। সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে, আমার কারণেই তুমি এতটা বিপদে পড়েছ। সাইবা চমকে যায়। ভদ্রমহিলা বসলেন সাইবার পাশের চেয়ারটাতে। আমার একজন বন্ধু আছে, হাজেরা। সেও মিডিয়াপাড়ার মানুষ, চেনো তো? সাইবা চমকে যায়। হাজেরা আন্টির সাথে সে কাজ করেছে। তবে কোনো এক কারণবশত তার সাথে সাইবার সম্পর্ক ভালো না। সাইবা বলল, জি। তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি আমি আগেই। তারপর ওর সাথে তোমার বিষয়টা আমি শেয়ার করেছিলাম, যেমন একজন আরেকজন বন্ধুর সাথে করে আর কি। কিন্তু আমি বুঝতে পারিনি ও কাশিফের সাথে জড়িয়ে তোমার নামে এমন খবর ছড়াবে। তুমি যদি কাশিফের সাথে থাকতেও, তবুও আমি তোমার এই ধরনের ক্ষতি করার কথা ভাবিনি। ভদ্রমহিলার কথাবার্তায় বেশ বোঝা যায় তিনি বেশ শিক্ষিত ধাঁচের মানুষ, শুধু ছেলের ক্ষেত্রেই তিনি অন্ধ। সাইবা খুব বুঝতে পারছে, ভদ্রমহিলা যতটাই নির্দয় হোক কখনো কুবুদ্ধি খেলেনি তার মাথায়। তিনি স্পষ্টভাষী, যা বলবেন মুখের ওপরই। সাইবা যথেষ্ট সৌজন্যতা বজায় রেখে বলল, জি, আমি বুঝতে পারছি। তবে হাজেরা আন্টির সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নয়। প্রথম সাক্ষাতে ভদ্রমহিলা চট করে জিজ্ঞেস করলেন না। কারণ, ব্যাপারটা ভালো দেখায় না। তিনি বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ভুলভাল তথ্য সরিয়ে নিব নিজ দায়িত্বেই। আশা রাখছি এবার তুমি চিন্তামুক্ত হবে। আবারও দুঃখিত, জল এতটা ঘোলা হবে আমার জানা ছিল না। ভদ্রমহিলা থেমে নিজের পরিচয় দিলেন। সাইবা অবাক হয়ে যায়, তিনি এক স্বনামধন্য কলেজের প্রফেসর। তাই তো ভাবে কাশিফ এত চতুর এবং মেধাবী কেন। ভদ্রমহিলা নিজের কার্ড ধরিয়ে দিয়ে বললেন, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, কখনো যদি ইচ্ছে হয় যোগাযোগ করবে। আমি খুশি হব। কাশিফের মা চলে গেলেন। সাইবা সেখানেই কিছুক্ষণ বসে রইল। এর মাঝে তার বাবাও তাকে কল করে খোঁজ করলেন। সাইবা জানালো সে দ্রুত বাড়িতে ফিরে আসবে। এর মাঝে তার অতীতের কিছু কালো ঘটনা মনে পড়ে যায়। সে যখন এই জগতে নতুন তার অনেক কিছুই সইতে হয়েছিল। তার মাঝে সবচেয়ে বড় উদাহরণ হাজেরা এবং তার ছেলে। হাজেরার সাথে যখন সাইবার শুট নিয়ে চুক্তি হয় তখন তার ছেলে চঞ্চল তার সাথেই থাকত। এই লোকের দ্বারাই সাইরা চরম হ্যারেজমেন্টের শিকার হয়েছিল। প্রায়ই অসঙ্গত স্পর্শ, বাজে ইঙ্গিত আর শেষমেশ তসীমাই ছাড়িয়ে গেল। লোকটা তাকে বদ্ধ ঘরে টেনে নিয়ে যেতে নিয়েছিল অমনি ক্যামেরাম্যান দেখে নেয়। এরপর কত শত ঝামেলা পোহাতে হয়েছে। সাইবার বাবা টাকা ঢেলে হাজেরার চুক্তি ছাড়িয়েছে। মেয়েকে তিনি কিছুতেই এভাবে মাঝপথে ছেড়ে দেননি। সাইবার স্বাভাবিক হতে সময় লেগেছিল বটে। হাজেরা তার বাবাকে আইনিভাবে কথা দিয়েছিল, সে আর তার ছেলে চঞ্চল কখনোই সাইবার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু তবুও তার কোথাও না কোথাও ক্ষোভ আজও রয়ে গেছে। তাই তো প্রায়ই আড়ালে বসে সাইবার ক্ষতির চেষ্টা করে যাচ্ছে। তৈমুরের বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। এতে সবাই যতটা না খুশি, মৌরি ততটাই দুঃখী। সে প্রেম নিবেদনের আগেই এভাবে নিংড়ে যাবে কে জানত। সেদিন তৈমুরের সাথে অন্য মেয়েকে একসাথে রেস্টুরেন্টে দেখেছে। নিশ্চয়ই সে তৈমুরের হবু স্ত্রী। মৌরি 2 দিন ক্লাস করল না শোকে। খাওয়া দাওয়া, ঘুম সব তার লাটে উঠেছে। সে কিছুতেই তৈমুরের পাশে অন্য কাউকে মেনে নিতে পারছে না। কি করেই বা মানবে, কিভাবেই বা মানবে। অনুভূতি তো আর ছেলেখেলা নয় যে বললাম আর বাতাসের সাথে উড়ে গেল। বুকে অনুভূতি এসে বসেই তো দুঃখে পুড়িয়ে দেওয়ার জন্য। মৌরির বুক যন্ত্রণা করছে। সে তো তৈমুরের সবটা খারাপ মেনেই তাকে ভালোবেসেছিল, তাহলে তার সাথে কেন এমনটা হলো? এখানে সে তৈমুরেরও দোষ দিতে পারে না। সে যদি একটাবার সাহস করে তৈমুরকে জানাতে পারত তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না। মা সবসময় বলেন, সময়ের কাজ সময়ে করতে হয়। মৌরি তা না করে এখন পস্তাচ্ছে। সন্ধ্যার দিকে মৌরির কাজিনরা এসেছে। কাজিন নতুন গাড়ি কিনবে, সেজন্য মৌরিকেও নিয়ে যেতে চায়। এমনিতেও মৌরির মায়ের কাছে শুনেছে মৌরি কোনো কিছু নিয়ে দুঃখী।
তাই বলা যায় মন ভালো করার জন্যে তাকে একটু ঘোরাতেও নিয়ে যেতে পারবে। মৌরি আবার রাতের লং ড্রাইভ খুব পছন্দ করে। তন্ময় অর্থাৎ মৌরির চাচাতো ভাই এবং তার স্ত্রী সুপ্তি মিলে তাকে এতটাই জোরাজুরি করল যে মৌরি না করতে পারল না। কোনোরকমে জামা বদলে চোখের চশমাটা নিয়েই বেরিয়ে গেল। তারা গুলশানে এলো এক শোরুমে, যেখানে বিভিন্ন মডেলের গাড়ি সারিবদ্ধ করে রাখা। মৌরি ভেবেছিল এখানে তার শান্তি মিলবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও নিহিনের দেখা পেল। নিহিন তো ওদের দেখেই মুচকি হেসে বলল, আপনাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি, বলেই নিহিন কাউকে ইশারা করল। মৌরি মুখ ফিরিয়ে নিল। তন্ময় যখন গাড়ি বাজতে ব্যস্ত তখন নিহিন সন্তর্পণে মৌরির কাছে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, চোখ মুখ এমন ফুলে আছো কেন? আজকাল বুঝি খুব বিরহে আছো? নিহিন কেন মৌরির মজা নিচ্ছে তা আর বুঝতে বাকি নেই। মৌরি গরম চোখে তাকালো। নিহিন মুচকি হেসে বলল, তুমি ভাবতেও পারবে না আমি এই মুহূর্তে কি পরিমাণে খুশি। আমি 1000 টাকা মসজিদে দান করেছি। পথের কাঁটা এত সহজে সরে যাবে জানতাম নাকি। এসব ফালতু কথা বাদ দিন। বাদ দিব কেন? তুমি অন্যের জন্য কাঁদবা আর আমি চেয়ে দেখব। আশ্চর্য! কাঁদলে কেঁদেছি, এখন কি আপনার অনুমতি নিয়ে কাঁদতে হবে নাকি? এমন সময়ই কিছু কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি এনে দিল কর্মচারী। তন্ময়দের সাথেই তন্ময় মুচকি হেসে বলল, কি ব্যাপার, আমরা স্পেশাল কাস্টমার নাকি? নিহিন হেসে বলল, সব কাস্টমাররাই স্পেশাল হয়, তবে আজ আমার খুব বিশেষ একটা দিন, তাই মিষ্টি বিলাচ্ছি। কেন, কি হয়েছে? নিহিন আর চোখে মৌরির দিকে তাকিয়ে বলল, আমার পছন্দের মানুষের থেকে বদনজ্বর কেটে গেছে ব্রো। ইভেন আজ গাড়ি কিনলে ডিসকাউন্টও পাবেন। মৌরি চোখ রাঙাল। তন্ময় বলল, লোভ দিচ্ছ কিন্তু। তোমার বাবা জানলে কি হবে ভাবতে পারছো? এই শোরুমটা আমারই, তাই লস হলে আমারই হবে। তবে আজ আমি লস খাবো না, গ্যারান্টি। সো কনফিডেন্ট। গাড়ি কেনার কাগজপত্র সব সেট করার মধ্যে নিহিন মৌরিকে গোপনে বলল, দেখেছো, তোমার ফিউচার হাজবেন্ড রেগুলার এরকম গাড়ি বিক্রি করে টাকা কামাচ্ছে। তোমার তো উচিত আজই আমাকে বিয়ে করে ফেলা। এরপর দিন রাত তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। মৌরি চমকে গেল। লং ড্রাইভের কথা শুনে নিহিন জানল কেমন করে। মৌরি সেই প্রসঙ্গ ঠেলে বলল, চুপ করুন, আমার লং ড্রাইভ পছন্দ না। এই তো মিথ্য, এটা বলে দিলে আজকের জন্য মাফ করে দিলাম। আপনি আমাকে মাফ করার কে? নিহিন কিছু না বলে আবারও কাগজপত্রে ব্যস্ত হয়ে পড়ল। ইর্তেজা বেশ কিছুদিন পর দেশে ফিরেছে। বুরহান সাহেবের কিছু কাজে তাকে কানাডা যেতে হয়েছিল, এর মাঝে সেখানে তার উপর প্রাণঘাতী হামলাও হয়। ভাগ্যিস লুইস ছিল। ধারণা করা আছে বুরহান সাহেবেরই কোনো শত্রু এই কাজ করেছে। কিন্তু তারা ভুলে গেছে ইর্তেজা বুরহান সাহেবেরই রক্ত। হয়তো কোনো কিছুতে জোড়ায়নি, তবুও রক্তে সাহস, চতুরতা সবই আছে। প্রকাশ না করলে তো আর রক্তের তেজ আর মিথ্যে হয়ে যাবে না। ইর্তেজা তার পাশে লুইসের দিকে তাকালো। লুইসই ওদের লাগেজ ট্রলি টানছে। ইর্তেজা মুখ ফিরিয়ে ধীর গলায় লুইসকে গালি দিল। এবারও এই হেডেকটাকে কানাডায় ছুঁড়ে আসতে পারলাম না। লাইফ হেল। এমন সময় ইর্তেজার পিছু পিছু আরেকজন বিদেশি বের হলো। তাগড়া বিদেশি যুবক, যার গাঢ় সোনালি চুল। এটাও ইর্তেজার পিছু পিছু এসেছে। যেন ইর্তেজা নিজের পেছনে লেজ পালছে, লেজ ধরে সবার আসতে হবে। ক্যালিব চারপাশে তাকিয়ে হাই তুলে ইংরেজিতে আওয়াল, ওয়েলকাম টু বাংলাদেশ, ক্যালিব স্মিথ। ইর্তেজা বাড়ি ফিরতেই দেখল মোহ তার বাড়িতে। বিরক্তই হলো সে। মোহ যে ইর্তেজাকে দেখে খুশি হয়েছে এমনও নয়। ইর্তেজা মায়ের থেকে তার হাতের ব্যান্ডেজটা লুকাতে পারল না। আফিয়া বেগম ঠিকই ছেলের হাত রেখে নিলেন। এরপর থেকেই তার ব্যস্ততা শুরু। এদিকে বড় ছেলের বিয়ের আয়োজন করবেন নাকি ছোট ছেলেকে দেখবেন, এ নিয়ে হায়াত আক্তার বললেন, তুমি কাজে যাও বৌমা, আমি দেখছি। ইর্তেজা বলল, আহ, তোমরা এত ঘাটছো কেন? কিছুই হয়নি। এই চুপ। কানাডা থেকে এই হাল করে এসেছিস আবার এখন পটর পটর। চুপচাপ দাদির সাথে বস। রাদিন তখন বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। বড় আধুনিক ডুপ্লেক্স বাড়িটা সকাল থেকেই বিয়েবাড়িতে রূপ নিচ্ছে। শাফকাত সাহেব নিজ দায়িত্বে তদারকি করছেন। এত বড় বাড়ি, তার উপর এ বাড়ির প্রথম বিয়ে।
সব তো আর ইভেন্টের লোকদের হাতে ধরিয়ে দিলে হয় না। তিনি ছেলের বউ নিয়ে বেশ সন্তুষ্ট। মেয়ের বউ বেশ বড়লোক পরিবার থেকে জুটিয়েছেন, নাম ছোঁয়া। যেমন দেখতে সুন্দরী তেমনি বাবার অঢেল ব্যবসা। একমাত্র মেয়ে হওয়ায় সবই ছোঁয়ার। ছোঁয়াই এখন বাবার সাথে বিজনেস সামাল দিচ্ছে, শুনেছে বছরখানেক আগে বিদেশ থেকে পড়ে এসেছে। মোহ খেয়াল করছে তার জেঠু অর্থাৎ তার শ্বশুর তাকে চোখে পড়লেই কেমন রুক্ষ নজরে দেখছেন। যেন মোহকে তিনি সহ্য করতে পারছেন না। সে কেন এসেছে বাড়িতে? শুধুমাত্র বুরহান সাহেবের জন্য মেনে নিচ্ছে, নয়তো ছেলের বউ হিসেবে ভাইয়ের মেয়েকে কখনোই আনতেন না। মোহ চোখ ফিরিয়ে নেয় শ্বশুরের থেকে। তার বুঝি খুব শখ ছিল তার এবং তার ছেলের ঘাড়ে এসে বসার। তার জন্য ভালো ছেলে পাওয়া ব্যাপারই ছিল না। শুধুমাত্র ইর্তেজার ভুলের জন্য সে এই জেলখানায় ফেঁসে গেছে। ক্যালিবকে ইর্তেজা তাদের হোটেলে পাঠিয়েছে। এই মুহূর্তে বাড়িতে তার বিশ্রামের প্রয়োজন। হায়াত আক্তার অনাকাঙ্ক্ষিতভাবে ইর্তেজার দায়িত্ব মোহর কাঁধে ছাপিয়ে দিলেন। বুরহান সাহেব বলেছেন স্ত্রীকে যতটা সম্ভব দুজনকে কাছাকাছি রাখতে। বিয়ে যেহেতু হয়েছেই, দুজনের মনে প্রেম তো আসবেই। স্বয়ং উপরওয়ালার থেকে ভালোবাসাটা আসে। এটা বুরহান সাহেব মনে প্রাণে বিশ্বাস করেন। ইর্তেজা আর মোহ দুজনেই চমকে যায় হায়াত আক্তারের কথায়। মোহ চোখ কপালে তুলে বলল, মানে কি দাদি, আমি কেন? চুপ করে ইর্তেজাকে নিয়ে উপরে যা। তুই ওর বউ, সেটা ভুলে যাবি না। স্বামীর বিপদে তার পাশে থাকতে হয়। এখন গিয়ে ব্যান্ডেজ নতুন করে বেঁধে দে, আমি খাবার পাঠাচ্ছি। মোহ বলল, কিন্তু দাদি। মোহ কিছু বলার আগেই হায়াত আক্তার ধমক দিলেন। এক প্রকার জোরপূর্বক ইর্তেজার ঘরে আসতে হলো। তবে ঘরে আসতেই দেখল ইর্তেজা রুচির দেওয়া ফটো ফ্রেমটা তার এক শোকেজের ওপর সাজিয়ে রেখেছে অন্যান্য শোপিসের সাথে। মোহ অবাক হয়ে আরেক পলক তাকানোর আগেই ইর্তেজা চট করে সেটা সরিয়ে দিয়ে বলল, এটাকে রেখেছে এখানে? মোহ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সেই খামাখাই চমকে গিয়েছিল। মেয়ে মানুষই মন এত জঘন্য। ইর্তেজার থেকে সে এরকম কিছু আশা করছেই বা কেমন করে? ইর্তেজা তো তাকে সহ্য করতে পারে না, সেখানে তাদের বিয়ের ছবির ফ্রেম ইর্তেজা সাজিয়ে রাখবে। হাস্যকর। কাজের মেয়েটা ফার্স্ট এইড বক্স দিয়ে গেছে। ইর্তেজা ততক্ষণে নরম বিছানায় বসে গলার ধারের দুটো বোতাম মুক্ত করল। এসির রিমোট চেপে টেম্পারেচার 16তে আনতেও ভুলল না। এই কয়েকদিন ইর্তেজার এখানে না থাকায় ঘরে গুমোট ভাব থাকার কথা। কিন্তু ঘরের পরিস্থিতি দেখে বোঝা যায় আফিয়া বেগম প্রতিদিনই ছেলের ঘর পরিষ্কার করেছেন, জানালা দুয়ার খুলে রেখেছেন। মোহ ইর্তেজার দিকে ফার্স্ট এইড নিয়ে এগিয়ে যেতে নিলে ইর্তেজা থামিয়ে দেয়। নো নিড। মোহ রেগে বলল, আমারও এত শখ হয়নি আপনার ব্যান্ডেজ পাল্টে দেওয়ার। শখ হয়নি? তাহলে ব্যান্ডেজ করে দাও। তুমি যেটায় বিরক্ত হবা, সেটাই বেশি বেশি করে করবা। মোহ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েই রইল। ইচ্ছে তো করছে ইর্তেজার নাকটা ফাটিয়ে দিতে। কিন্তু বেচারা গালের এক পাশও কেটে গেছে। চাপদারির কারণে সেভাবে বোঝা যাচ্ছে না। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ইর্তেজার পাশে বসে ব্যান্ডেজ বদলাতে লাগলো। মোহর রাগ দেখে বলল, আমার হাত ধরলে বুঝি তোমার বয়ফ্রেন্ডরা রাগ করবে? মোহ চোখ তুলে তাকায়। কিরমির করে বলল, অবশ্যই, তাদের সুইটহার্টকে অন্য পুরুষ ধরলে তো রাগ করবেই। ইর্তেজা ভ্রু কুঁচকে বলল, নাম্বারগুলো দাও, সেলফি তুলে পাঠাই। মোহ তার আঘাতে জোরে চাপ দিল, এতে ইর্তেজার নড়চড় হলো না। সে আগের মতোই স্থির। ইর্তেজা কপালে ভাঁজ ফেলে বলল, তোমার মতো লিলিপুট আমার কিভা করতে পারবে? লুজার। মোহ মাঝেই নিজের কাজ থামিয়ে দিল। উঠে দাঁড়াতে নিলে ইর্তেজা আবারও তাকে হেঁচকা টান দিয়ে বসাল। এসব ইউজলেস ড্রামা ছেড়ে যা করতে বসেছো করো, আম টায়ার্ড। জন্মের সময় আপনাকে মধু খাওয়ায়নি জেঠি। গোল্ডেন স্পুনে মধু খাওয়া মানুষ আমি। মোহ নাক কুঁচকে বলল, নির্ঘাত এমিটিশন ছিল, সোনা বলে চালিয়ে দিয়েছে। ইর্তেজা বলল, তোমার চাঁদ মুখখানা এত দ্রুত দেখার দুর্ভাগ্য হলো কেন? বিয়ে তো আজকাল নয়। মোহ ইর্তেজার গালেও মলম দিয়ে দিয়ে বলল, দুর্ভাগ্যক্রমে দাদা টেনে এনেছেন। এখন সংসার ধর্মে ঢুকানোর পায়ুতারা করা হচ্ছে। আর ইউ কিডিং মি? তোমাকে সংসার করতে বলবে আর তুমি এত সহজে করতে চলে আসবে? এই যোগটা আমি মানতে পারছি না, সরি। মোহ মুখ ভার করে বলল,
তৈমুর ভাইয়ের বেশি জোরাজুরিতেই আসা। ইর্তেজার হুট করেই মনে পড়ে গেল তৈমুরের কথা। তার সাথে মোহর আবার বেশ গলায় গলায় ভাব। ইর্তেজা সব ছেড়ে হাই তুলে ওয়াশরুমে যেতে যেতে বলল, বের হও রুম থেকে। পরে আমি উদম গায়ে বের হলে তুমি হা করে চেয়ে থাকবে। ইটস টু আনকমফোর্টেবল। মোহর চোখ বড় বড় হয়ে গেল। ইর্তেজা ওয়াশরুমে প্রবেশ করতেই মোহ দৌড়ে পালালো। রাতে ইর্তেজা খাওয়া দাওয়া বাদ দিয়ে আরাম করে ঘুমাচ্ছিল, এমন সময়ে তার উদম শরীরে কারো ভার অনুভব করে। চট করে তাকাতেই দেখল তার পিঠের ওপর রাদিন বসে আছে। বুরহান সাহেব দরজায় দাঁড়ানো। ইর্তেজার আচমকা ঘুম ভাঙায় তাকে বেশ উস্কো খুস্কো দেখাচ্ছে। চোখ জোড়াও লাল টকটকে। বিরক্ত হয়ে দাদার দিকে তাকাতেই বুরহান সাহেব বললেন, রাদিন আজকে তোমার সাথেই ঘুমাবে। বলেই তিনি চলে গেলেন। রাদিন ইর্তেজার উপর থেকে উঠে নরম বিছানায় লাফাতে লাফাতে বলল, ইয়ে, আমি দুলাভাইয়ের সাথে ঘুমাবো। দুলাভাইয়ের সাথে গল্প করব। ইর্তেজার এবার বাজে রকমের মাথা ধরে গেছে। সে তৎক্ষণাৎ মোহকে কল দিল। মোহ তখন খেয়ে দেয়ে পেট ফুলিয়ে লম্বা ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ইর্তেজার কল দেখে অবাকি হয়। স্ক্রিনে ভাসছে একটি নাম, ট্রাবল। মোহ কল রিসিভ করতেই ওপাশ থেকে ইর্তেজা অস্পষ্ট গলায় বলে উঠল, ফর গড শেক তোমার ভাইকে আমার রুম থেকে নিয়ে যাও। আম সো টায়ার্ড, ওকে সামলানোর মতো এনার্জি আমার নেই। মোহ চমকে যায়। এই রাতে রাদিন ইর্তেজার ঘরে কি করছে? মোহ তৎক্ষণাৎ ছুটল ইর্তেজার ঘরে। তাড়াহুড়ায় নিজের দিকে খেয়াল করতেও ভুলে গেছে। মোহর দিকে তাকিয়ে রাদিন হাসতে হাসতে বলল, আপু, তোমার বদলে আজ আমি দুলাভাইয়ের সাথে ঘুমাবো। তুমি ঘুমাতে পারো না, তুমি হুদাবো। মোহ গরম চোখে তাকিয়ে বলল, বেরিয়ে আয়। না, দুলাভাইকে ছেড়ে যাব না। দুই ভাইবোনের ঝগড়াঝাটি কপাল কুঁচকে দেখতে লাগলো ইর্তেজা। মোহর দিকে বার কয়েক চেয়েছে অবশ্য, তবে এখনো ঘুমে তার চোখ নিভু নিভু। শেষমেশ মোহ রাদিনের গায়ে এক ঘা দিয়ে রুম থেকে বের করল। সেও চলে যেতে নিলে অমনি পেছনে থেকে ইর্তেজার গলা শুনল, কোথাও যাওয়ার আগে নিজের গায়ে ওড়না আছে কিনা দেখে নিও। যা ছটফটে মেয়ে তুমি, আবার আমি কিছু বললেই ইর্তেজা খারাপ। হলাম না হয় খারাপ, এখন লাইটটা নিভিয়ে বের হও। তোমাদের জন্য আমার এখন মাথা ধরেছে, হেল। আজ তৈমুরের গায়ে হলুদের অনুষ্ঠান, যদিও সে গায়ে হলুদ মাখাবে না। হলুদে তৈমুরের ঘোর আপত্তি। সে শুরুতেই বলেই দিয়েছে হলুদ মেখে গা হলুদ করবে না। তার কেন যেন হলুদে প্রতিক্রিয়া বেশি হয়। ভুল করেও যদি একবার হলুদ তার চামড়া পেয়ে বসে, এরপর হাজার ঘষেও লাভ হয় না। উঠবেই না, উল্টো হলুদ হয়ে বিচ্ছিরি দেখাবে। এমনিতে তো তাকে কেউ হলুদ দিবে না, তবুও বন্ধুবান্ধব, ভাই কাজিনদের ভরসা নেই। এরা পারে না এমন কিছু নেই। এজন্য সে বাড়িতে হলুদ রাখার কোনো তোপ রাখেনি, স্টেজ তো আরও পরের বিষয়। হলুদের প্রোগ্রাম অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের ড্রেস কোড দেওয়া হয়েছে। ছেলেদের জন্য নেভি ব্লু পাঞ্জাবি আর মেয়েদের জন্য হলুদ ও সাদার মিশেলে শাড়ি। সচরাচর ছেলেদের মধ্যে নেভি ব্লু ড্রেস কোড দেখা যায় না। কিন্তু এটা ইর্তেজা দিয়েছে। তার কোনো রঙই পছন্দ না, তার কালো কিংবা সাদা রং পছন্দ। এখন হলুদের প্রোগ্রামে তো আর সাদা বা কালো পরা যাবে না। তাই শেষমেশ তার এই রংটাই পছন্দ হয়। ইর্তেজা কাজের খপ্পরে পড়ে এদিক সেদিকে ছুটছে। ইতিমধ্যেই তার বন্ধুরা এসে হাজির হয়েছে। এখনো সন্ধ্যা, প্রোগ্রাম শুরু হবে রাত 10টা নাগাদ। এরপর শেষ কখন তা বলা দেয়। কাশিফ, নিহিন মোহকেও বাড়িতে লক্ষ্য করেছে। তা দেখে নিহিন বলল, কিরে, বড় ভাইয়ের আগে তুই কি সংসার শুরু করে দিয়েছিস নাকি? ইর্তেজা কপাল কুঁচকে বলল, ওয়ার। কাশিফ বলল, এহ, কচি খোকা। তোর বউ আর তুই একই বাড়িতে, গন্ধ তো অন্য কিছুর পাচ্ছি। শোভান বলল, ভাই, ডন্ট টেল মি তুই আমার আগেই বাসর করে ফেলছিস। এক্ষেত্রে আমি কিছুতেই তোর কাছে হারতে চাই না। ইর্তেজা মেজাজ হারিয়ে হাতের আলুটা শোভান বরাবর ছুঁড়ে মারল। শোভান খপ করে ক্যাচ করে বলল, নো বন্ধু, ভুলে যাবি না আমি ক্রিকেটে কত ভালো ছিলাম। দূর হ, স্টুপিড। তোর কাছে আমি বাসরের এক্সপ্লেইন চাইনি। নিহিন বলল, তোর রাগ দেখেই বোঝা যাচ্ছে এখনো শুভ কাজ সারিসনি। স্বাভাবিক। তোর মতো রোবটকে দিয়ে এসব এক্সপেকটেশন করাটাও পাপ। মোহর বান্ধবীরা সবাই নির্দিষ্ট করা ড্রেস কোডে হাজির হয়েছে।
একমাত্র মৌরি বাদে। তারা ইতিমধ্যেই জানে মৌরির মনের খবর। এজন্য ওরা সকলে মিলেই চেষ্টা করলো মৌরিকে আনার। এভাবে বান্ধবী একা ঘরে বসে থাকলে কি করে হয়? কারো প্রতি অনুভূতি জন্মানো তো আর ভুল নয়। কিন্তু আমরা ভুল মানুষের প্রতি ফুটবল হই, অনুভূতিতে জুবুথুবু হই। মোহ আবারও কল দিল তাকে, কিন্তু মৌরি রিসিভ করেনি। প্রোগ্রাম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ক্যালিপ্টয় সেই ফ্লার্টিং শুরু করে দিয়েছে। তার সর্বপ্রথম চোখ পড়েছেই মোহর ওপর। সে মোহর কাছে এগিয়ে এসে বলল, হ্যালো সুইট হার্ট, ইউর নেম। ক্যালিবকে সবাই চেনে। সে বিকালে এসেই সবার সামনে নিজের পরিচয় দিয়েছে। সে ইর্তেজার হাই স্কুলের ফ্রেন্ড। এছাড়াও তারা কানাডাতে প্রতিবেশী ছিল। বুরহান সাহেব তো নাক কুঁচকে এই ছেলেকে দেখে যাচ্ছেন, তিনি মোটেও ক্যালিবকে দেখতে পারেন না। এই ছেলের মেয়েবাজি নিয়ে অনেক কেলেঙ্কারি আছে। তিনি তো তাই ক্যালিবকে বিদেশি মাল সম্বোধন করেন। সেটা আবার ভুলক্রমে রাদিন শুনে ফেলে চারপাশে ঢোল পিটাচ্ছে। জানো, জানো, ইংরেজ ভাইয়াকে দাদা বিদেশি প্রোডাক্ট বলে। মোহ ক্যালিবের এই ডাকনাম জানে। সে নিজেও বিদেশি মাল বলে নিজ মনে বকা লাগিয়ে হাসি মুখে বলল, মোহ। ক্যালিব উচ্চারণ করার চেষ্টা করল, মোমো মোহাই। নামের এমন বেইজ্জতি ভিনদেশীর থেকে পাওয়া অস্বাভাবিক নয়। সে দাঁতে দাঁত চেপে বলল, ইয়া। ক্যালিব আরও কিছু বলতে যাবে অমনি মোহ অজুহাত দেখিয়ে বান্ধবীদের কাছে চলে গেল। বান্ধবীরা খেয়াল করেছে ক্যালিবের মোহর প্রতি আগ্রহী মনোভাব। অধরা নাক কুঁচকে বলল, এটারে ইর্তেজা ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে আয়, অনেকদিন মারধর দেখি না। সায়বা বলল, যে মোহর প্রতি অনুভূতি প্রকাশ করে না, তার জন্য প্রাণপ্রিয় বন্ধুকে মারবে তোর মনে হয়? অধরা হাই তুলে বলল, বেডা মানুষের জাত ঘাউরা হয়। এরা প্রকাশ করে না ঠিকই, কিন্তু তলে তলে সব ঠিকই চলে। মোহ ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাচ্ছিস? তুই বোকা, তুই বুঝবি না। কাশিফ, নিহিন, সৌভান দূর থেকেই মোহদের দেখছে। কাশিফ বলল, কিরে নিহিন, তোর গার্লফ্রেন্ড কই? নিহিন তখন মৌরিকে মেসেজ করছে। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসবে। কি করে বুঝলি? সিক্সথ সেন্স বলছে। ওকে, আজ যদি মৌরি আসে আমিও আমার আইডিয়া ফলো করব। কাশিফের কথায় ভ্রু কুঁচকে নিহিন বলল, সেটা কি? শোভান তখন ওদের কাছে এসে দাঁত বের করে হেসে বলল, ধৈর্য ধর, জেনে যাবি। কাশিফ শোভানের দিকে চেয়ে ইঙ্গিতপূর্ণ গলায় বলল, ডান। শোভান ঠোঁট কামড়ে হেসে বৃদ্ধাঙ্গুল দেখালো। নিহিনের সিক্সথ সেন্সকে সত্য প্রমাণিত করে মৌরি আসল। তার ড্রেসকোড সম্পর্কে ধারণা ছিল না, তবুও সে হলুদি পড়েছে। বান্ধবীরা সবাই খুশি হলো মৌরিকে দেখে। মৌরি শুকনো চোখে স্টেজে তাকালো, সেখানে তৈমুর খোশমেজাজে বসা। মৌরি দীর্ঘশ্বাস ফেলল। বুক ব্যথা করছে, তবুও কিছু করার নেই। মোহ এসে মৌরির কাঁধ জড়িয়ে ধরল। বাকি দুজনও তাই করল। অধরা মৌরির মাথায় হাত বুলিয়ে বলল, জীবনের এটাই দ্য এন্ড নয়। এখনো বহুদূর যাওয়া বাকি। মৌরি ম্লান হেসে মাথা নাড়ায়। ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট করে হাসছে সে। সেই হাসিতে ঘায়েল হলো নিহিন। সে টেক্সট করল মৌরিকে, জোর করে হেসেছ, তবুও তোমায় ছিনতাই করে দূরে কোথাও নিয়ে যেতে ইচ্ছা করছে মৌরিতা। স্বচ্ছ তখন একপাশে ক্যালিবের সাথে বসা। ক্যালিব তাকে জিজ্ঞেস করল, আর ইউ সিঙ্গেল ব্রো? স্বচ্ছ মুচকি হেসে বলল, টোকেন। রিয়েলি? হু ইজ শি? স্বচ্ছ মজা নিয়ে বলল, লেকচারার ম্যাম। ক্যালিবের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সিনিয়র মেয়ে, তাও কিনা লেকচারার। কি আশ্চর্য, ক্যালিবের তো আগ্রহে গলা শুকিয়ে আসছে। সত্যি, দুনিয়াতে প্রেম কি না পারে? স্বচ্ছ আহিনকে টেক্সট করল, শুনেছি আজ আপনারও দাওয়াত ছিল। কেন আসলেন না আহিন? আপনাকে বুঝি আমার দেখতে ইচ্ছে হয় না? রাত বাড়লেই বা কি, আমি নিজ দায়িত্বে আপনায় বাড়ি পৌঁছে দিতাম। আক্ষেপ হচ্ছে ভীষণ। ইর্তেজাকে নেভি ব্লু পাঞ্জাবিতে অত্যন্ত সুন্দর লাগছে। তার লম্বাটে, আকর্ষণীয় গায়ে যেন পাঞ্জাবি কিছুটা চিপকে আছে। বাহুর মাংসপেশি বোঝা যাচ্ছে। এতে করে কোন কোন মেয়েরা তাকে গিলে খাচ্ছে সবই মোহ লক্ষ্য করছে। অথচ ইর্তেজা মেহমানদের সামলাতে গিয়ে তার কোনো দিকে হুঁশ নেই। এর মাঝে মেয়ের বাড়ি থেকে মানুষজন এসেছে। তাদের মধ্যে বেয়াই, অর্থাৎ রিহান নামের ছেলেটা মোহর বেশ আগে পিছে ঘুরছে।
মোহ যতটা সম্ভব নতুন আত্মীয়দের সেবায় আছে। সবাই জানে সে মূলত তৈমুরের আপন বোনের মতো। এছাড়া ইর্তেজার বউ হিসেবে বিশেষভাবে কেউ পরিচয় করিয়ে দেয়নি। মোহ আগ বাড়িয়ে বলতে যায়নি। রিহানের পরিহিত পাঞ্জাবিতে কিছুটা মোজো পড়েছে। মূলত মোহকে সাজছিল, তবে মোহ ভদ্রতার না করছিল খেতে। এমন সময়ই দুর্ঘটনাটা ঘটে যায়। মোহ টিস্যু আগিয়ে দিতেই ইর্তেজা আসল, তার চোখমুখ অন্য রকম দেখাচ্ছে। রিহান আন্তরিকতার সাথে হাত মেলাতে চাইলেও ইর্তেজা মেলাল না। সে তীক্ষ্ণ চোখে মোহকে দেখছে। মোহ চোখ তুলে তাকালো। ইর্তেজার অভিব্যক্তি খুব একটা বোঝা গেল না। দৃষ্টিতে ঝাঁঝালো কিছুর ভাব রেখে বলল, রিহান, আপনি এখানে? আসলে বেআইনের সাথে ছিলাম, বেআইন এত ঠাট্টা করতে জানে। তাই তার বন্ধু হয়ে গেলাম। ইর্তেজা তড়িৎ রিহানের দিকে তাকাতেই রিহান নড়েচড়ে দাঁড়ালো। ইর্তেজার অস্বাভাবিক নজরে সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ইর্তেজা তার তরতর করে উপচে আসা রাগকে নিয়ন্ত্রণ করে বলল, আমার ওয়াইফের কোনো ছেলে ফ্রেন্ড হবে, তা আমি ঠিক পছন্দ করছি না রিহান। মোহ এবং রিহান সমানে চমকে উঠল। মোহর তো চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই প্রথম ইর্তেজা কারো সামনে মোহকে তনসিজের স্ত্রী দাবি করেছে, প্রথমবার। রিহানও চমকে গিয়েছে। সে হতভম্ব হয়ে বলল, জি। আপনি ম্যারিড? ইর্তেজা একইভাবে গাম্ভীর্য বজায় রেখে বলল, হু। রিহান একবার মোহর দিকে তো একবার ইর্তেজার দিকে তাকাচ্ছে। শেষমেশ বাহানা দিয়ে সে বিদায় হয়েছে। রিহান যেতেই ইর্তেজা মোহর উদ্দেশ্যে বলল, তোমাকে বিয়ের সময় যেই রিং দেওয়া হয়েছে সেটা এখন থেকে পড়বে। মোহ চমকে বলল, মানে কি? আমি তোমার এই বয়ফ্রেন্ডকে পছন্দ করছি না। দ্যাটস ইট। আমি কোনো রিং পরব না। ইর্তেজা মোহর দিকে 2 ধাপ এগিয়ে গেলে মোহর গলা শুকিয়ে আসে। ইর্তেজা কাট কাট গলায় বলল, তুমি পড়বেই। ইটস মাই অর্ডার। আরাচি। নাচ গান, আনন্দ উৎসব শেষে সবাই বিদায় হয়েছে। এমন সময়ই সৌভান কোত্থেকে কিছু অচেনা বোতল এনে রাখল বন্ধুদের মাঝে। তৈমুর নিজে অনুমতি দিয়েছে ওদের। আর বিয়ের প্রোগ্রাম শেষে 2 ঢোক হলেও খেতে হয় বলে শোভানের ধারণা। স্বচ্ছ আগে থেকেই এসবের বিরুদ্ধে। আজ অবধি তাকে দিয়ে এসব গেলানো যায়নি। বোতলের ভেতরকার তরলটি চিনতে পেরে ইর্তেজার নাক কুঁচকে গেল। ইর্তেজাও খুব একটা এসবে অভ্যস্ত না। কানাডাতে হাতে গোনা কয়েকবার খেয়েছিল, তবে এসবে তার অভ্যাস নেই। নেশা যত দ্রুত ধরে ঠিক তত দ্রুতই কেটে যায়। ইর্তেজা মুখ কুঁচকে বলল, হোয়াট দ্য হেল? কাশিফ বলল, তোর বিয়েতে মিস দিয়েছি, তৈমুর ভাইয়ের বিয়েতে মিস দিব ভাবলি কেমন করে? আজ ওরা কেউ খেল না। উল্টো ইর্তেজাকে জোরপূর্বক 2 ঢোক খাইয়ে দিল। আরেকটু বেশি খাবার আগেই ইর্তেজা দূরে সরে গেল। কিছুক্ষণও বোধ হয়নি, তার মাথা ঝিমঝিম করে উঠে। নিহিন বলল, শিট, ইর্তেজা ইউ শুড গো। তোর জন্য আমাদের খাওয়াতে ডিস্টার্ব হবে। ইর্তেজা সবাইরে গালমন্দ করে মাথা ঝিমঝিম নিয়েই ভেতরে চলে গেল। তার গলা জ্বলছে। গরমের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে। এত ঘামছে, অথচ আজ ঠান্ডা মৌসুম। এখনই একটা ঠান্ডা গোসল না নিলে আগামীকাল তার তীব্র মাথা ব্যথা নিয়ে চলতে হবে। আগামীকাল সবকটার হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সে। উপর তলার করিডোরে আসতেই দেখল মোহ দাঁড়ানো। কিসব ভুলভাল বুঝিয়ে অধরা তাকে এখানে দাঁড় করিয়ে গেছে। এর মাঝে ইর্তেজাকে এভাবে এদিক সেদিকে দুলতে দুলতে আসতে দেখে আমি ভ্রু কিছুটা কুঁচকে গেল। অসুস্থ হলো নাকি? এভাবে টলমল পায়ে হাঁটছে কেন, যেন তার সাপোর্টের প্রয়োজন। ইর্তেজা মোহকে দেখে বহু কষ্টে নিজেকে সামলে নেয়। সে কিছুতেই বুঝতে দিতে চায় না সে অসব ছাইপাশ গিলেছে। ইর্তেজা স্বাভাবিকভাবে হেঁটে মোহর পাশে রেলিং ঘেঁষে দাঁড়ালো। দুজনের মাঝেই মোটামুটি দূরত্ব। ইর্তেজা গলা স্বাভাবিক রেখে বলল, না ঘুমিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মোহ অন্যদিকে ফিরে বলল, আমার ইচ্ছে। ওহ, বয়ফ্রেন্ডদের সাথে আলাপ করছিলে নাকি? মোহর মেজাজ চড়ে গেল আবার। রাগ সংযত করে বলল, তাতে আপনার কি? তোমার বয়ফ্রেন্ডরা জানে তুমি ম্যারিড। আর ম্যারিডরা প্রেম করলে কি হয় জানো তো? আমি পরকিয়া করছি নাকি উচ্ছন্নে যাচ্ছি সেটা আপনার বিষয় না। মোহ ভেবে নিল আজ ইর্তেজাকে করা কথা শুনিয়ে দিবে। কিন্তু আচমকা ইর্তেজা তার উপর ঢলে পড়ল। ইর্তেজার ঠোঁট এসে ঝড়ের গতিতে ছুঁয়ে গেল মোহর ঠোঁটের খুব কাছটায়।
মোহের গায়ে মনে হচ্ছে বিদ্যুৎ ফেলে গেল, অথচ ইর্তেজার শীতল ঠোঁট তার ঘাড়ে ছুঁয়ে আছে। ইর্তেজার দানবীয় ভারে মোহটাল সামলাতে না পেরে ধপ করে পড়ে গেল। পায়ে শক্ত ব্যথা পেল রেলিংয়ের সাথে, তবে মার্বেল টাইলসের থেকে অনেক কষ্টে মাথাটা বাঁচিয়ে নিল। ইর্তেজা তখন হুঁশ হারিয়ে অচেতন। মোহ শাড়ি নামিয়ে পাথর হয়ে বসে আছে। ফেসপ্যাক কিংবা শীটমাস্ক লাগাতে লাগাতে অধরা, মৌরি এবং সাইবাও লক্ষ্য করল ব্যাপারটা। বড় এই ঘরটায় মোহের অন্য কাজিনরাও রয়েছে। মূলত গতকাল রাতে ওরা সবাই এই বড় ঘরেই গাদাগাদি করে শুয়েছে। সাইবা সহ সবাই ভূতের মতো মুখে ফেসপ্যাক, শীটমাস্ক লাগাচ্ছে। মৌরি কিংবা অধরা লাগাতে চায়নি, সাইবাই জোর করেছে। তবে মোহর কোনো দিকেই ধ্যান নেই। মৌরি বলল, তৈমুর ভাইয়ের বিয়েতে ছ্যাঁকা খাবো তো আমি, ও এভাবে স্ট্যাচু হয়ে আছে কেন? সাইবা মাসাজ রোলার চোয়ালে বুলাতে বুলাতে বলল, রাতেও এভাবেই বসেছিল। দেখছিস না চোখের নিচে কেমন ডার্ক সার্কেল পড়েছে? দাঁড়া, আমার আই মাস্কগুলা খুঁজি, নয়তো ওরে ভূতের মতো লাগবে। অধরা কিছু একটা টের পেয়েছে বিধায় সে আর খোঁচাল না। সেই অবস্থাতেই সে রুম থেকে বেরিয়েছে। ফেসপ্যাকটা একদম কালো। শোভানো তখন কোত্থেকে হাই তুলতে তুলতে আসছে। বেচারারা ভেবেছিল একদম বেলা 12টায় উঠবে, কিন্তু 9টার মধ্যেই ইর্তেজা এসে তোষক টেনে তুলে দিয়েছে, ভাবা যায়। ইর্তেজা অত্যাধিক রেগে আছে কেন যেন। শোভান অধরাকে দেখতেই ভূত দেখার মতো চমকে উঠল, চেঁচিয়ে উঠল। অধরা চট করে শোভানের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই চুপ, এটা আমি। দিনের বেলা ভয় পাওয়ার কি আছে? শোভান নিজের মুখ থেকে অধরার হাত সরিয়ে বুকে থুথু দিয়ে বলল, পাতিলের কালি মাখছো কেন? শোভানের এই কথা শুনে অধরা রেগে বলল, কালি? রিডিকিউলাস। তোমার সেলুন আছে, প্রতিদিন ছেলেরা তোমার সেলুনে গিয়ে রূপচর্চা করছে, আর এখানে এমন ঢং করছো লাগে ফেসব্যাক কি জানোই না? শোভান হাই তুলে বলল, মাত্র ঘুম থেকে উঠে আসছি তো ঘাবড়ে গিয়েছি। বার্টলিসেন, আমার বাসাতে আসার পর ভুলেও এসব ইউজলেস জিনিস লাগাবা না। কি বললা, ইউজলেস? আবার বলতে এসো অধরা বউ, তোমার চেহারা গ্লো করছে কেন? আর তোমার বাড়িতে তো ভুলেও যাব না। শোভান আশেপাশে নজর দিল, কেউ নেই। শোভান তৎক্ষণাৎ অধরার কোমর জড়িয়ে কাছে টেনে বলল, তুমি সব রূপেই সুন্দর বউ, শুধু ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক দিও না। এখনো কত বাচ্চার বাবা হওয়া বাকি। তুমি কি চাও বিধবা হতে? ডিভোর্সি হতে চাইলে বিধবা হওয়া তো ব্যাপারই না। শোভান অধরার গলায় চুমু খেতেই অধরা ছিটলে দূরে সরে গেল। এমন সময়ই সাইবা এলো। সাইবা তার মুখের শীটমাস্ক এতক্ষণে উঠিয়ে ফেলেছে, এখন সে বরফ খুঁজতে যাচ্ছিল। এই জোড়াকে একসাথে দেখে সাইবা কপাল কুঁচকে বলল, অধরা এমন 3 হাত দূরে দাঁড়িয়ে আছিস কেন? অধরা, শোভান তার দিকে তাকালো। সাইবা ওদের এড়িয়ে সিঁড়ির দিকে চলে গেল। ওরা হাজব্যান্ড ওয়াইফ যা খুশি করুক। সাইবার দ্রুত যা করার করতে হবে, নয়তো দেখা গেল সেই দেরি করে ফেলেছে। বিয়ের অনুষ্ঠান সন্ধ্যার পর দেওয়ায় সুবিধাই হয়। অবশ্য তাদের বিয়েশাদী বেশিরভাগ সন্ধ্যার পরই হয়ে থাকে। বরফ খুঁজতে গিয়ে সাইবার কাশিফের সাথে দেখা। কাশেফকে কেমন অন্যমনস্ক লাগছে, তাতে তারই বা কি? সাইবা শুনেছে কাশিফ প্রেম করছে, তাও কোন মেয়ে নাকি কে জানে। কাশেফকেই তার যেহেতু পছন্দ না, সে তার গার্লফ্রেন্ডকে ভেবে কি করবে? তবে সাইবা রেগে আছে কাশিফের ওপর। গতকাল কাশিফের সাথে তার ঝগড়া হয়েছিল। কাশিফ বলেছিল সে নাকি তার মায়ের ব্রেইন ওয়াশ করেছে, এজন্য তার রিলেশনশিপও আজকাল বেশ নড়বড়ে। সাইবা নাকি কাশিফকে শিক্ষা দিতে তার মায়ের সাথে হাত মিলিয়েছে। সাইবা নিজের লাইফস্টাইল নিয়েই কুল পায় না, সে যাবে আরেকজনের প্রেমে আগুন লাগাতে। কি হাস্যকর কথাবার্তা! সাইবাও মুখে যা এসেছে তাই বলেছে। সুনেহরাকে তো প্লাস্টিক নাক বলেছে, বকাও দিয়েছে। সুনেহরা নাকের প্লাস্টিক সার্জারি করেছে। সে খবর তো সাইবার পাওয়ার কথা নয়। তবুও সে যা জেনেছে তাই ছেড়ে দিয়েছে। কাশিফ আচমকা তার দিকে বড় এগিয়ে দিয়ে বলল, এটাই খুঁজছিলে? সাইবা কোনা চোখে তাকিয়ে নীরবে গ্লাস ভর্তি বরফগুলো নিয়ে নেয়। কিন্তু সে জানল কেমন করে। কাশিফ হাই তুলে বলল, সুনেহরাকে দেখেছি মেকআপের আগে মুখে বরফ দিতে। এতে নাকি কি হয়? উফ, আবারও কাশিফের গার্লফ্রেন্ড কেচ্ছা। বিরক্ত হয় সাইবা।
কাশিফকে তার অপছন্দ, কিন্তু তার থেকেও বেশি অপছন্দের কাশিফের গার্লফ্রেন্ড। তার কেমন যেন লাগে। সে মুখ ফিরিয়ে বরফ নিয়ে চলে যায়। অথচ কাশিফ যে মিথ্যে বলেছে তা সাইবা ধারণাও করতে পারেনি। সে সাইবারই এক ভিডিওতে দেখেছে, সেখানে সাইবা বলেছিল মেকআপের আগে মুখে বরফ দিলে সুন্দর করে মেকআপ বসে। এটা তার একটা হ্যাক। কাশিফ হাই তুলতে তুলতে ইর্তেজার রুমের দিকে চলে গেল। মৌরি চুপ করে সাজছে। তার মাথায় ঘুরছে গত রাতের ঘটনা। অনুষ্ঠানের মধ্যেই এক ফাঁকে তৈমুর তাকে ডেকে পাঠিয়েছে। মৌরি যখন তৈমুরের পাশে দাঁড়িয়েছিল তৈমুর তখন বলেছিল, আমি জানি তোমার সম্পর্কে। মৌরি চমকে যায়, ভেবে নেয় মোহই হয়তো কিছু বলেছে। কিন্তু তৈমুর জানায়, না, মোহ বলেনি। আমি মোহকে জিজ্ঞেস করেছি। আমি নিশ্চয়ই এত বোকা কিংবা ছোট বাচ্চা নই যে তোমার রোজ আমার জন্য টিফিন আনার গল্প টের পাবো না। শোনাই ভিউয়ার, মৌরি। তৈমুর থেমে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তুমি বেশ সরল মেয়ে, সেখানে আমি বেশ অনেক প্রেম করে বেরিয়েছি। রোজ করতামও, ডেটে যেতাম। কিন্তু তুমি আমাকে সব ভুলে ভালোবেসেছ। আই রেসপেক্ট দ্যাট, কিন্তু তুমি এখনো ছোট, আজ এগুলো রঙিন লাগলেও আগামীকাল সব ফিকে লাগতো। আমার অতীত তোমাকে হন্ট করে বেড়াত। তোমার মতো ভালো মেয়েদের আমার পাল্লায় না পড়াই বেটার। তৈমুর আরও বলেছিল, তুমি অনেক ভালো কিছু ডিজার্ভ করো মৌরি। আরও ভালো কাউকে, যে তোমায় সবটা দিয়ে ভালোবাসবে। তাই তোমাকে নিজের অজান্তেই দুঃখ দিয়ে ফেললাম। তবে দেখো, একদিন তুমি আমাকে থ্যাঙ্কস দিবে। সেই বিশ্বাস আমার নিহিনের উপর আছে। নিহিনের প্রসঙ্গ আসতেই মৌরি চমকে গেল। তৈমুর হো হো করে হেসে দিয়ে বলল, সবাই জানে তোমার জন্য এই নিহিন কতটা পাগল। জীবনসঙ্গী হিসেবে নিহিন এত খারাপ না। তবুও তোমার উপর জোর দিচ্ছি না, তোমার মন স্বাধীন, যা চাইবে তাই হবে। তোমার নতুন জীবনের জন্য শুভ কামনা। কেন যেন তৈমুরের সাথে কথা বলার পর থেকেই মৌরির হালকা লাগছে। আগের মতো তৈমুরের প্রতি খারাপ লাগাটা অনেকটা কমে এসেছে। আবার হয়তো একটু কষ্ট হবে তৈমুরের বউকে দেখলে। তবে মৌরি নিজেকে সামলে নেওয়ার সিদ্ধান্ত নিল। নিহিনের জন্য নয়, তার নিজের জন্য। বরযাত্রী বিয়েতে পৌঁছালো রাত 8টা নাগাদ। গেট ধরা থেকে শুরু করে নানান নিয়মনীতিতে যেন বরপক্ষ ফেঁসে গিয়েছে। কিন্তু তবুও বরপক্ষের ছেলের কম চতুর নয়। কনেপক্ষের সাথে দারুণ প্রতিভার সাথে টক্কর দিচ্ছে। কিন্তু এসবে ইর্তেজা, বরের নিজের ভাইকেই নীরব দেখালো। সে আজ কালো শেরওয়ানি পরেছে। তার লম্বাটে শরীরে সেই শেরওয়ানি দারুণ ফুটেছে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চুল সেট করা। তার ওপর কনেপক্ষে ইর্তেজাকে নিয়ে ইতিমধ্যেই মেয়েদের মধ্যে গুঞ্জন চলছে। সবাই টুকটাক বেআই বেআই বলে ভাব জমাতে আসছে। কিন্তু ইর্তেজা যথাসম্ভব এড়িয়ে যাচ্ছে। এসব আবার দূর থেকে দেখে মোহ লুচির মতো ফুলছে। মোহ বেশ সুন্দর প্রিমিয়াম থ্রি পিস পরেছে। সে ভেবেছিল শাড়ি পরবে, কিন্তু হয়রান লাগবে বলে সে আর পরেনি। মোহর মাথায় গতকালের বিদ্ঘুটের দৃশ্য ঘুরঘুর করছে। অথচ ইর্তেজা এমন ভাব নিয়ে চলছে যেন কিছুই হয়নি। মোহর তো ইর্তেজাকে এক চড় দিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, এই নাকুচু ট্রাবল, আপনার সাহস কি করে আমাকে চুমু দেওয়ার? কিন্তু এটা সে কোন মুখে জিজ্ঞেস করবে? সে তো আর ইর্তেজার মতো নির্লজ্জ নয়। আজ ইর্তেজার কথা মতো মোহ তার বাম হাতের অনামিকায় বিয়ের আংটি পরেছে। যেই তার সাথে ভাব জমাতে আসছে তাকেই মোহ হাতের আংটিটা দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ সে ইর্তেজার নামে বুকর। তবে ভিনদেশি ক্যালিব কি আর এত কিছু বোঝে? সে তো সমানে একজনের সাথে ফ্লার্ট করে শেষমেশ মোহর মুখোমুখি এসে থামল। ক্যালিব মোহকে আপাদমস্তক লক্ষ্য করে বলল, হেই সুইট হার্ট, ইউ লুক গর্জিয়াস। মোহ জোরপূর্বক হেসে বলল, থ্যাংক ইউ। ইর্তেজা তৎক্ষণাৎ কোত্থেকে চলে আসল। ক্যালিবকে দূরে সরিয়ে দিয়ে বলল, স্টে অ্যাওয়ে ফ্রম হার। ক্যালিব তো ইর্তেজার কথা শুনলি না। সে বলল, আই ওয়ান্ট টু ডেট উইথ হার বাড়ি। মোহ তৎক্ষণাৎ ইর্তেজার দিকে তাকালো, সে মূলত ইর্তেজার এক্সপ্রেশন দেখতে চায়। যা ভেবেছে তাই হলো, ইর্তেজার কপালের রগ ফুলে আছে, বন্ধু না হলে সম্ভবত এখানেই খেয়ে নিত। মোহ ভেবেছিল গতকাল যা দেখেছে সব তার ভুল ধারণা, কিন্তু আজ সব আলোর ন্যায় পরিষ্কার। এর মানে ইর্তেজা মুখে স্বীকার না করলেও তার মনে অন্য কিছু তরঙ্গিত হয়। ইর্তেজা বলল, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ।
ক্যালিবের মুখটা দেখার মতো ছিল। ইর্তেজা বিয়ে করেছে আর সে তার এতদিনের বন্ধু হয়েও জানল না। কেউ জানালো না। তাও যেই বাঙালি মেয়ের ওপর ক্রাশ খেল সেই মেয়েটাই। মাহুই ইউর ওয়াইফ। ইউ আর চিটিং ম্যান। হাউ কুড ইউ ব্রোক মাই হার্ট। ইর্তেজা ক্যালিবের হৃদয় বিদারক কথা শুনতে চাইল না। উল্টো মোহর হাত ধরে টেনে অন্য পাশে নিয়ে গেল। ইতিমধ্যেই কনেপক্ষের কিছু মেয়েকে তাদের একসাথে দেখেছে। মোহর ওদের চোখ দিয়ে গিলে ফেলা পছন্দ হলো না। সে ওদের গিয়ে বলতে চাইল, যাকে চোখ দিয়ে গিলস সে আমার হাজবেন্ড হয়। খবরদার তাকে লাইন মারার চেষ্টাই করবে না। কিন্তু দেখা গেল মোহ এমন কিছুই বলল না। সে উল্টো ইর্তেজাকে বলল, 2 দিন ধরে এমন করছেন কেন? আপনি তো কথায় কথায় খোঁচা দিতেন আমার বয়ফ্রেন্ডের অভাব নেই। তো এখন আমি কারো কাছে গেলে কি সমস্যা? ইর্তেজা কোনো প্রকার অভিব্যক্তি প্রকাশ করল না। সে আগের মতো নীরব, গম্ভীর। অন্যদিকে ফিরে সময় নিয়ে বলল, ওগুলো তোমাকে টিজ করার জন্য বলি। আমি জানি মিয়াজি বাড়ির মেয়েরা কেমন। মোহ ভ্রু কুঁচকে বলল, কেমন? ইর্তেজা এবার মোহের চোখে চোখ রেখে বলল, তুমি আমারই। মোহর গায়ে কেমন কাটা ফুটল যেন, শিহরণে 2 ধাপ পিছিয়ে যায়। লালা দিয়ে গলা ভিজিয়ে নেয়। ইর্তেজা এতদিন যা করেছে, সে তো আর এত সহজে তার মিষ্টি কণ্ঠে গলবে না। সে সব দিয়ে ইর্তেজাকে মজা বোঝাবে এই খলনায়ককে। মোহ মুখ ফিরিয়ে নেয়। মৌরি সাইবার সাথে দাঁড়ানো ছিল। নিহিন কোত্থেকে এসে বলল, সাইবা, আমাদের পার্সোনাল কথায় তোমাকে চাচ্ছি না। আসতে পারো। সাইবাও মুখ বাঁকিয়ে চলে গেল। তবে তার দেখা হয়ে গেল কাশিফের মায়ের সাথে। অতঃপর দুজন গল্প জুড়ে দিল। কাশিফের মায়ের থেকেই শুনল সুনেহরার সাথে কাশিফের ব্রেকআপ হয়ে গিয়েছে। এতে কাশিফকে দুঃখী দেখালেও ভদ্রমহিলা বেশ খুশি। তিনি ভেবেছিলেন মেয়েটাকে মেনে নিবেন, কিন্তু যখন শুনলেন মেয়ের নাক সার্জারি করা তখনই তিনি রেগে গেলেন। তার 14 গোষ্ঠীতেও কেউ কখনো প্লাস্টিক সার্জারি করেনি। তিনি সব সময়ই বিশ্বাস করেন, আল্লাহর উপহার দেওয়া গায়ে প্লাস্টিক সার্জারির ছাপ পড়াটা গুনাহ, এতে করে আল্লাহর সৃষ্টিকে ছোট করা হয়। খুব প্রয়োজন না হলে করা ঠিক না। বর্তমানে অনেকেই সৌন্দর্য বাড়ানোর চিন্তায় এই ফালতু কাজটা করে থাকে, এতে চেহারা আরও নষ্ট হয়। মানুষ চাইলেই দৈনন্দিন জীবনের রুটিন বদলে নিতে পারে, এছাড়া নিয়মিত কিছু ব্যায়াম, যোগা অনুসরণ করলেই হয়ে যায়। এতেই তো হয়, খামাখা প্লাস্টিক সার্জারির কি প্রয়োজন? তিনি তখনই কাশিফকে নাকচ করে দেন, কিন্তু তখনও জানেন না কাশেফ আর সুনেহরার মধ্যে ঝামেলা চলছে। সেই ঝামেলা যে এত দ্রুত ব্রেকআপে রূপ নিবে কে জানত। সাইবা ভাবল, এই জন্য বুঝি কাশিফের মন মেজাজ ভালো নেই। সাইবা মিনমিন করে বলল, ঠিক হয়েছে। মৌরি নিহিনকে দেখলেও মৌরি ফিরেও চাইল না। নিহিন মুচকি হেসে বলল, ইউ লুক সো সুইট। মৌরি আর চোখে তাকালো, নিহিনের কমপ্লিমেন্টে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। নিহিন আবার বলল, কথা বলছো না কেন? আমার হুমকি ভালো লাগে বুঝি? মৌরি চট করে তাকালো নিহিনের দিকে। নিহিন আজ নিহিন স্যুট পরেছে, দেখতে মন্দ লাগছে না। মৌরি বলল, আপনাকে এমন আমার পিছে ভালো লাগছে না। মানুষ ছ্যাঁচড়া বলবে। মৌরি জানে, নিহিন এখনো তার সাথে কোনো প্রকার ছ্যাঁচড়ামি করেনি। নিহিন সব সময়ই তার সীমাবদ্ধতা বজায় রেখেছে। অন্তত গায়ে পড়া ভাব তার মধ্যে একদমই নেই। তুমি না বললেই চলবে। আপনার সমস্যা কি? ছিনতাইকারীদের যা সমস্যা থাকে সেটাই। মানে? মানে হলো আই লাভ ইউ। মৌরি চোখ বড় বড় করে তাকালো। এই প্রথম নিহিন তাকে প্রপোজ করল। মৌরি অস্ফুট স্বরে বলল, অহেতুক কথাবার্তা বন্ধ করুন। তুমি যেহেতু বলেছ অহেতুক, তবে তাই। আমি না হয় অহেতুক ভালোবেসে গেলাম। ইর্তেজা, মোহসহ সবাই এক টেবিলে খেতে বসেছে। এখানে ইর্তেজার বন্ধুরা পাশাপাশি মোহর বান্ধবীরাও আছে। অধরা মোহকে ঠেলে ইর্তেজার পাশে বসিয়ে দিয়েছে। এ নিয়ে মোহ ভীষণ রেগে আছে। এই মেয়েটা গতকাল রাত থেকে তার অশান্তির কারণ হয়ে উঠেছে। ইর্তেজাকে দেখলেই তার গতকাল রাতের চুমুর কথা মাথায় আসছে। কি ভয়াবহ পরিস্থিতি! ইর্তেজা লাগামহীন কিছু বললে সে তো সেখানেই একরে যাবে। খাবার দেওয়া হচ্ছে, ইর্তেজা মোহর লাল মুখটা খেয়াল করল। ইর্তেজা ধীরে সুস্থে মোহর কাছাকাছি মুখটা এগিয়ে নিয়ে বলল, চুমুর কথা ভাবছ? ভাবো, হাসব্যান্ডের দেওয়া গিফট ওটা। মোহর পিলে চমকে ওঠে। অস্ফুট স্বরে বলল, মানে কি?
মানে হচ্ছে চুমুটা আমার বউকেই দিয়েছি। কারো সম্মান কেড়ে নেইনি। সুইট 16। এই ঝাল আজীবন বইতে হবে। প্রস্তুতি নাও। ইর্তেজার মুখে এ কথা শুনে মোহর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, কিসের প্রস্তুতি? ভেবে দেখলাম সুইট 16কে চুমু দেওয়া খারাপ কিছু না। টেস্ট করাই যায়। তাই আজীবনের জন্য আমার সব কিস তোমার জন্য বরাদ্দ করলাম। মোহ তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠল, তবে মনে হয় না ওতে বিশেষ লাভ হয়েছে। ইর্তেজা উল্টো তার পাতে খাবার তুলে দিয়েছে। তা দেখে নিহিন বলল, রোবটটা মানুষ হচ্ছে কবে থেকে? কাশিফ বলল, কালকের ওষুধ বোধ হয় কাজে দিয়েছে। স্বচ্ছ হাই তুলে বলল, তোদের এইসব আজেবাজে কাজের খপ্পরে পড়ে আমার রাতে ঘুম হয়নি। শোভান বলল, ঘুম কার জন্য হয়নি সেটা আমরা ভালো করে জানি। আহিন নেই বলে তোমার যে ঘুম আসছে সেটা বলো। স্বচ্ছ শোভানের মাথায় চাপড় মেরে বলল, নাম ধরে ডাকিস কেন? আহিনকে শুধুমাত্র আমি নাম ধরে ডাকবো কচ্ছপ। অধরা বিরক্ত হয়ে বলল, চুপ করে খাও তো শোভান। বাকিদেরও একটু খেতে দাও। অবশেষে তৈমুরের বিয়ে সম্পন্ন হলো। সবাই একসাথেই বাড়ি ফিরল। ফেরার পথে ইর্তেজা মোহর পাশেই বসেছিল। যার ফলস্বরূপ সে ইর্তেজার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। রাদিন তা দেখে অবাক হয়ে বলল, ইর্তেজা দুলাভাইয়ের কাছে আরাচি আপু ঘুমাচ্ছে। আমি কি স্বপ্ন দেখছি? ইর্তেজা রাদিনকে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তুমিও ঘুমাও। আমি বড় হয়ে গেছি, আমি ঘুমাই না। ইর্তেজা পাশ ফিরে নিজের কাঁধে তাকালো। বিয়ের পরপর কেটে গেছে অনেক দিন। ইর্তেজাদের ভার্সিটি লাইফ শেষ। সবাই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। ওরা আবারও মাস্টার্সে অ্যাপ্লাই করবে। একদিন হুট করেই নিহিনের বাড়ি থেকে মৌরির প্রস্তাব আসে। মৌরির মা তো বেশ খুশি, এত বড় ঘর থেকে তার বোকা মেয়েটার জন্য প্রস্তাব এসেছে। ছেলেও ভদ্র, ভালো। কি সুন্দর করে কথা বলেছে। তিনি তো পুরো বিল্ডিং এর যত ভাড়াটে আছে সবাইকে ইতিমধ্যেই বলে দিয়েছেন তার একমাত্র মেয়ের বিয়ে হতে যাচ্ছে। মিষ্টি বিলানোর কাজটাও খুব দ্রুত সম্পন্ন করতে যাচ্ছেন। এ নিয়ে মৌরি ভীষণ বিরক্ত। সে তো একবারও বলেনি যে সে বিয়ে করবে। নিহিনকে সে কল করেও পাচ্ছে না। নিহিন তাকে শেষ একটা মেসেজ করেছিল, বিয়ের পর আমাদের কথা হবে। ততদিন তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও সুইটহার্ট। সাইবা সবে মৌরিকে কলে বোঝালো, নিহিন খারাপ না। মৌরি তো তাকে নিয়ে ভেবে দেখতেই পারে। সাইবা কল করে নিচে আসতেই অবাক হলো। তার বাসায় কাশিফের মা এসেছেন। তাও আবার কাশিফের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। সাইবা চমকে উঠল। গতকাল মৌরির বাড়ি নিহিন প্রস্তাব পাঠালো আর আজ তার সাথে। কি হচ্ছে কি এসব? মোহ শপিং থেকে ফিরেছে। বেশ ক্লান্ত সে। রুচির ভিসা হয়েছে। সে উপলক্ষে মোহ বেশ খুশি। তবে বাড়ি ফিরে দেখল বুরহান সাহেব এসেছেন। তিনি বেশ কয়েক মাস দেশে ছিলেন না। তবে হঠাৎ আসার কারণ বুঝল না। মোহ সালাম দিল বুরহান সাহেবকে। তিনি গম্ভীর মুখে হাসি ফুটিয়ে বলল, জামাকাপড় নিয়ে তৈরি হও, তোমায় শ্বশুরবাড়ি নিতে এসেছি। মোহ অবাক হয়। শ্বশুরবাড়িতে যাবে তাও আবার ইর্তেজাকে ছাড়া। এটা আবার কেমন কথা? বুরহান সাহেব কি তার দেওয়া শর্ত এত সহজে ভুলে গিয়েছেন? আশ্চর্য। সমাপ্ত। গল্প প্রণয়ে খলনায়ক। লেখনীতে লাবিবা ওয়াহিদ। প্রথম সিজন। অন্তিম